পড়াশোনা নিশ্চয়ই হয়নি এই কয়দিন। না স্যার, একদমই হয়নি। একদিনও হয়নি। বুঝতে পারছি পড়াশোনা হয় নাই, কিন্তু পরীক্ষা তো ঘনিয়ে আসতেছে, তাই না? পড়াশোনা না হইলেও পরীক্ষা জি স্যার। তো আগে আসতেছে। খুব বেশি দেরি নাই তখন। তো একটু সিরিয়াস হইতে হবে সবাই। হয়তো বা দু একদিনের মধ্যে সাজেশন দিয়ে দিব। সাজেশন অনুযায়ী থিওরি সাবজেক্ট গুলো একটু পড়ে এগিয়ে নিতে হবে। ঠিক আছে। আর 100 ম্যাথ শুরু করেছি। আমাদের 100 ম্যাথের বিষয়টা ছিল যে পুরো বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে বাছাইকৃত 100টা ম্যাথ, বা 100-র বেশিও হইতে পারে, অল্প কিছু। এই ম্যাথগুলো আমরা ভালো করে শিখবো যাতে পরীক্ষায় এখান থেকে কমন চলে আসে। এই টোটাল 100টা ম্যাথ আমরা শিখবো। আমরা একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করেছিলাম। 100 ম্যাথের অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে আমরা শুরু করেছিলাম। ইকুয়েশন কি শেষ করেছিলাম লাস্ট ক্লাসে? কত নম্বর করেছিলাম মনে আছে কারো? 4 নম্বর করেছিলাম, তাই তো? চার আচ্ছা। নাম্বার করে। আচ্ছা, ঠিক আছে, আমরা সিরিয়ালে যাব। তার আগে একটু বলে নিই, যদি এমন কোনো স্টুডেন্ট থাকে যে ভাইয়া আমি আগে কোনোদিন কোনো ক্লাস করি নাই, আমি অ্যাকাউন্টিং এ একদম নতুন, একদম কিছু বুঝি না, সো একদম বেসিক ক্লাস যদি কারো লাগে যে ভাইয়া আমার একদম বিসমিল্লা থেকে লাগবে, তাহলে আমাকে সে হোয়াটসঅ্যাপে নক করবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক করে বলবা যে ভাইয়া আমার একদম বেসিক থেকে লাগবে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তানভীর স্যার দিয়ে নাম্বারটা এখানে দেওয়া আছে, 01740 544 155, এটাতে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে বললেই হবে যে ভাইয়া আমার একদম বেসিক থেকে ক্লাস লাগবে অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিব। আর একটা বিষয় ভাইয়া হচ্ছে, আমার লাগবে। হ্যাঁ বলো। আজাদ। ভাইয়া আমার লাগবে, আজকে আমি নতুন। আচ্ছা আজাদ, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আগে আরো 2টা ক্লাস নিয়েছি। এবং আরো কিছু যদি বেসিক আছে, একটু যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আরো কিছু বেসিক ক্লাস আছে। তো তোমার কাজ হবে আমাকে হোয়াটসঅ্যাপে একটু বলে দেওয়া যে ভাইয়া আমি একদম নতুন, আমাকে একদম বেসিক কিছু ক্লাস দেন। তো আমি সেই ক্লাসগুলো তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ক্লাস শেষে আপনাকে নক করতেছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমরা আজকে 5 নাম্বার থেকে শুরু করবো, তাহলে যারা নতুন জয়েন করেছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, হ্যাঁ? ঠিক আছে। তো আমি সেই অঙ্কগুলো এই শীটের মধ্যে দিয়েছি, যেখান থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। প্রতি বছর আসে। আশা করছি তোমাদেরও ব্যতিক্রম হবে না, তোমাদেরও আসবে। এগুলো হচ্ছে ম্যাথের, এটা এই শীটটা পুরোটা ম্যাথের ভাইয়া জন্য। একটা প্রশ্ন ছিল। বলো। আপনার কিছু ক্লাস আমি ইউটিউবে দেখছি, মানে হুম। আজকের ক্লাসটা তো মানে আমাদের গ্রুপে আসবে নাকি? ফেসবুক গ্রুপে দেওয়া হবে, এটা ইউটিউবে না, জাস্ট ভিডিও ফেসবুক ক্লাস গ্রুপে মানে দেওয়া। এটা ভিডিও আকারে? হ্যাঁ, আগে হ্যাঁ, দুটো দিয়েছি, প্রাইভেট গ্রুপে দুটো আসবে। আপলোড আছে, হ্যাঁ। এটাও দেওয়া হবে ফেসবুক গ্রুপে। জুন মাসের যে গ্রুপটা সেখানেই দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এটাই জানা ছিল ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো 5 নাম্বার থেকে আমরা শুরু করব আজকে। 1 থেকে 4 আমাদের হয়ে গেছে, দেখো। হারুন এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজেকশন ইন মার্চ 2016। কোম্পানির নাম হচ্ছে হারুন এন্টারপ্রাইজ। এই যে অঙ্কটা দেখতেছো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হয়তো পরীক্ষায় হারুন এন্টারপ্রাইজ না দিয়ে বললো সীমা এন্টারপ্রাইজ, কিন্তু দেখবা যে এন্ট্রিগুলো সেম আছে। তো এরকম অঙ্ক পরীক্ষায় আসে, এই জন্য আমি খুব বাছাই করে এই শীটের মধ্যে দিয়েছি। এই শীটের প্রত্যেকটা অঙ্ক তোমাকে ভালোভাবে পারা লাগবে। তুমি মিনিমাম ধরো, আমি যদি একবার করাই বাসায় আর 2বার প্র্যাকটিস করবো, অঙ্ক ভোলার কোনো সম্ভাবনা নাই। তুমি পরীক্ষায় অঙ্ক দেখেই বুঝতে পারবা যে ভাইয়া এটা আমাদের শীটের অঙ্ক। ঠিক আছে, প্রতি বছর এরকম হয় ইনশাল্লাহ। তুমিও কমন পাবা, তুমিও পারবা, পারতে হবে তোমাকে। মার্চের 1 তারিখে বলছে দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000। মালিক তার ব্যক্তিগত সম্পদ 1,50,000 টাকা বিক্রি করেছে অ্যান্ড ব্রট ইন অ্যাজ ক্যাপিটাল টাকা 1 লাখ, এবং ব্যবসায় 1 লাখ টাকা নিয়ে এসছে। তার আগে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে ওনার মানে হচ্ছে মালিক, সোল্ড মানে বিক্রি করেছে, কি বিক্রি করেছে? পার্সোনাল ইনভেস্টমেন্ট, তার ব্যক্তিগত একটা সম্পদ সে বিক্রি করে দিয়েছে। অনেক সময় মালিক ব্যবসা করার জন্য তার স্ত্রীর গহনা বিক্রি করে, কোনো ফার্নিচার বিক্রি করে, হ্যাঁ, বা কোনো জমি বিক্রি করে, কোনো কিছু বিক্রি করে ব্যবসা শুরু করে। তো এখানে তার একটা ব্যক্তিগত সম্পদ 1,50,000 টাকা বিক্রি করেছে এবং ব্যবসায় 1 লাখ টাকা নিয়ে আসছে। তো কত টাকা সম্পদ বিক্রি করেছে এটা আমাদের দেখার বিষয় না। ব্যবসায় কয় টাকা নিয়ে আসছে এইটা আমার অঙ্ক। 1 লাখ টাকা ব্যবসায় নিয়ে আসছে, তো আমাদের কি করতে বলেছে জানো? এখানে বলেছে যে শো দ্য ইফেক্টস অফ দ্য অ্যাবভ ট্রানজেকশন অ্যাকাউন্টিং অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণ করতে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হিসাব সমীকরণ। তো আমাদেরকে হিসাব সমীকরণ করতে হবে।
তো সবার আগে হিসাব সমীকরণ একটা ছক করতে হবে। একদম কমন ছক, প্রথমে কোম্পানির নাম হারুন এন্টারপ্রাইজ, তার নিচে শুধু অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখলেই হবে, এতটুকু, পুরোটা লেখার দরকার নাই। আর ফর দ্য মান্থ অফ মার্চ 2016 এটা লিখতে হবে, যেটা এটা মার্চ মাসের অঙ্ক, এই যে দেওয়া আছে এখানে। তো মার্চ মাসের অঙ্ক, সবার প্রথমে ডেট লিখতে হয়, আর লাস্টে হচ্ছে রিমার্কস। রিমার্কস মানে মন্তব্য। ডেট এবং রিমার্কস এই দুইটা ঘর হচ্ছে ফিক্সড ঘর, থাকবেই সবসময়। আর বাম পাশের ঘরটা হচ্ছে সম্পদের পাশ, অ্যাসেট। আর ডান পাশে হচ্ছে এল প্লাস ওই, আর মাঝখানে সমান চিহ্ন। অ্যাসেটে কয়টা ঘর হবে, এখানে যেমন তিনটা ঘর দিয়েছে, কয়টা হবে এটা ডিপেন্ড করে অঙ্কের উপরে। অঙ্কে কতগুলো সম্পদের নাম আছে, যতগুলো সম্পদের নাম থাকবে অঙ্কের মধ্যে ততগুলো ঘর হবে। সাধারণত ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, এআর মানে অ্যাকাউন্ট রিসিভেবল, এই দুইটা ঘর সবসময় ক্যাশের পাশে থাকেই। তো এই দুইটা ঘর তুমি সবসময় দিয়ে দিতে পারো আগে, যে ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার, এই দুইটা। আর এল প্লাস ও এর পাশে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব, বা এটার নাম আমরা ক্যাপিটালও লিখতে পারি, হ্যাঁ, এটার নাম আমরা ক্যাপিটালও দিতে পারি। আর অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, এই দুইটা ঘর সবসময় থাকবেই। তাহলে এই পাশে ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, আর এই পাশে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, আর ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি, এই দুইটা ঘর সবসময় থাকবে। আর মাঝখানে সমান চিহ্নর ঘর। স্যার, ব্যাংক ঋণের জন্য কি এক্সট্রা কোনো ঘর হয়? না, ব্যাংক ঋণ খুব কম অঙ্কের মধ্যে ব্যাংক ঋণ আসে, তেমন একটা আসে না বললেই চলে। খুব কম, রেয়ার, যদি থাকে ব্যাংক ঋণ তখন আমরা ব্যাংক ঋণ দিব, ঠিক আছে, না থাকলে দিব না। আর আমরা কি এরকম সংক্ষিপ্ত দিতে পারবো পরীক্ষার খাতায়, যেমন এ আর না, না, এপি? পরীক্ষায় তুমি এত সংক্ষেপে দিতে পারবে না। এআর এর জায়গায় তোমাকে অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে। আচ্ছা। স্যার, ব্যাংক ঋণ কোন কোন এন্টিটি ইয়ে দেব? কোনটাতে আবার বলো? ব্যাংক ঋণ কোথায় হুম। কোথায় দিব? ব্যাংক থেকে যদি টাকা ধার নাও, তাহলে তোমার ব্যবসায় নগদ টাকা বাড়তেছে, ক্যাশে বসাবা। আর ব্যাংক লোন নামে একটা ঘর দিবা দায়ের পাশে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম থেকে একটা একটা করে এন্ট্রি আসি। আমি বলেছিলাম মালিক তার ব্যক্তিগত সম্পদ যত টাকায় বিক্রি করুক না কেন, ব্যবসায় কয় টাকা নিয়ে আসছে সেটা বসবে, তাহলে 1 লাখ টাকা বসবে। তাহলে 1 লাখ টাকা আমরা কোথায় বসাবো? ক্যাশে বসাবো। আর এই পাশে ওনার সিকিউরিটি বা ক্যাপিটালে বসাবো। মালিক যদি কখনো ইনভেস্ট করে, ব্যবসায় নগদ টাকা বাড়ে। আবার বলছি, মালিক ইনভেস্ট করলে ব্যবসায়ের নগদ টাকা বাড়ে, আবার মূলধনও বাড়ে। এই জন্য দুই জায়গায় বসবে, মাঝখানে সমান চিহ্ন, দুই পাশ সমান। আর এখানে লিখে দিবা ইনভেস্টমেন্ট। 3 তারিখে পেইড হাউস রেন্ট, হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া আয় না ব্যয় বলো তো? ব্যয়। ব্যয়। বাড়ি ভাড়া একটা ব্যয় ব্যয়। স্যার। মনে রাখবা, আয় হলে এই ওনার সিকিউরিটিতে যোগ হয়, আর ব্যয় হলে যোগ। ওনার সিকিউরিটি থেকে বিয়োগ হয়। তাহলে এটা বিয়োগ মনে হয়। রাখতে হবে, আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, এই ওনার ইকুইটির ঘরে। আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, উত্তোলন হলেও বিয়োগ। আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, উত্তোলন হলে বিয়োগ, এই ওনার্স ইকুইটির ঘরে, ঠিক আছে। তাহলে বাড়ি ভাড়া দিয়েছো 4,000 টাকা। 4,000 টাকা দেখো এখানে মাইনাস করে দিছি, এই যে ব্রাকেট দিয়েছি মাইনাস। তাহলে ক্যাশ থেকেও মাইনাস হবে, কেন? কারণ নগদ টাকা চলে গেছে। বাড়ি ভাড়া দিলে নগদ টাকা চলে যায়, এরপরে এরপরে বিয়োগ করে নিচে বসাও 96,000, এখানেও 96,000। আর এখানে রিমার্কস লেখো রেন্ট এক্সপেন্স। এরপরে বলেছে পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে ক্রয় করেছো 60,000 টাকা। তাহলে নগদে যদি কিনে থাকো মার্চেন্ডাইজ, মনে রাখতে হবে এটাতে একটু ঝামেলা আছে, মার্চেন্ডাইজের বাংলা হচ্ছে পণ্যদ্রব্য। এই পণ্যদ্রব্য কখনো ব্যয় আবার কখনো সম্পদ। আমি যদি একটা পণ্য কিনি, এটা এক ধরনের খরচ, আবার পণ্য কিনলে এটা এক ধরনের সম্পদও হয়। এখন কখন সম্পদ আর কখন ব্যয়, এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যখন এরকম কস্ট প্রাইস দেওয়া থাকে অঙ্কের মধ্যে, এই যে দেখো কস্ট প্রাইস, এই যে দেখো কস্ট প্রাইস, এই পুরো অঙ্কটার মধ্যে যদি কোনো এন্ট্রিতে এরকম ব্র্যাকেটে কস্ট প্রাইস দেওয়া থাকে, কেনা দাম দেওয়া থাকে, ওই অঙ্কে মার্চেন্ডাইজ একটা সম্পদ। তাহলে এটা মনে রাখতে হবে, যদি কোনো অঙ্কে কস্ট প্রাইসটা দেওয়া থাকে, ওই অঙ্কে মার্চেন্ডাইজ একটা সম্পদ। এই জন্য সম্পদে সম্পদ। একটা ঘর দিতে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে সম্পদে একটা ঘর দিতে হবে। কখন সম্পদ নামে ঘর হবে? যদি কেনা দাম দেওয়া থাকে, কোনো একটা এন্ট্রিতে থাকলেই হবে কেনা দাম। তাহলে ওই অঙ্কে মার্চেন্ডাইজ একটা সম্পদ। তাহলে আমি যে মার্চেন্ডাইজ কিনলাম নগদ টাকা দিয়ে, তাহলে মার্চেন্ডাইজের একটা ঘর হবে, এই ঘরে 60,000 টাকা লিখবো। আর ক্যাশ থেকে, যেহেতু আমি ক্যাশ টাকা দিয়ে কিনতেছি, ক্যাশ চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে, ক্যাশ থেকে মাইনাস করবো 60,000 টাকা। এটা কি বুঝতে পারলে মার্চেন্ডাইজের এন্ট্রিটা? জি। জি। আচ্ছা, ঠিক আছে।
স্যার আরেকবার একটু মার্চেন্ডাইজের বিষয়টা বুঝিয়ে বলেন। জি ভাইয়া বললাম, আরেকবার। আচ্ছা বললাম যে মার্চেন্ডাইজ এক ধরনের সম্পদ, তাহলে সম্পদের দিকে একটা ঘর দিতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল যেমন একটা সম্পদ, ক্যাশ টাকা যেমন একটা সম্পদ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা সম্পদ। এই জন্য সম্পদের ঘরে 60,000 টাকা লিখেছি, আর ক্যাশ থেকে যেহেতু নগদ টাকা দিয়ে কিনেছি, ক্যাশ থেকে 60,000 টাকা বিয়োগ করে দিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি, যদি কস্ট প্রাইস না থাকতো স্যার তাহলে আপনি কিন্তু আপনি সম্পদ তো হতো না। বললেন যে স্যার কস্ট প্রাইস না থাকলে হ্যাঁ, ব্যয়। ওইটাই বলছি যে যদি কস্ট প্রাইস দেওয়া না থাকতো তাহলে কিন্তু আর সম্পদের ঘর দিতাম না, তখন আর মার্চেন্ডাইজ ইনভেন্টরির কোনো ঘর আমি দিব না যদি কস্ট প্রাইস না থাকে। এখন তাহলে তখন কি করতাম? কস্ট প্রাইস যদি না থাকে তাহলে এটা এক ধরনের ব্যয়, এটা একটা খরচ। তো যেহেতু ব্যয় হবে, তাহলে আমরা এই ওনার সিকিউরিটি থেকে মাইনাস করতাম। ওনার সিকিউরিটি যে ঘর আছে, আমরা তো জানি ব্যয় হলে এখানে মাইনাস করতে হয়, তখন আমরা এই জায়গা থেকে মাইনাস করে দিতাম। আর আর ক্যাশে থেকে মাইনাস। হ্যাঁ, আর ক্যাশ থেকে মাইনাস করতাম, ঠিক আছে, তখন ওনার সিকিউরিটি থেকে মাইনাস হতো, তখন আর সম্পদের ঘর দিতাম না। ঠিক আছে? এটা তো অন অ্যাকাউন্ট। যদি অন অ্যাকাউন্ট হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবলে লিখতাম। আমি জাস্ট ক্যাশ দিয়ে বুঝাইলাম। এটা অন অ্যাকাউন্ট না, এটা তো ক্যাশই দেওয়া ছিল, অন অ্যাকাউন্ট কই? আমি নিচেরটা দেখছি। না, নিচেরটা না, উপরেরটা বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে 4 নাম্বারটা ক্লিয়ার, মার্চেন্ডাইজের এটা বুঝতে পারছো? জি। এবার আসো 8 তারিখ। আবারও মার্চেন্ডাইজ কিনেছো, পারচেস মার্চেন্ডাইজ ফ্রম জাকির, জাকিরের কাছ থেকে কিনেছো 1 লাখ টাকা অন অ্যাকাউন্ট, বাকিতে। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। তাহলে বাকিতে বাকিতে কি কিনেছো? মার্চেন্ডাইজ। পণ্যদ্রব্য। তাহলে এটা সম্পদ, তাহলে সম্পদে লিখতে হবে 1 লাখ টাকা। তাহলে আমরা সম্পদে লিখবো। তোমার কাছ থেকে কি নগদ টাকা গেছে? না না। স্যার। তাহলে অ্যাকাউন্টস পে বলে লিখবো, পাওনাদারে। যদি নগদ টাকা যেত, ক্যাশে লিখতাম। তাহলে ক্যাশ। হুম। যেহেতু নগদ টাকা যায় নাই, অ্যাকাউন্টস পেবল, পাওনাদারে লিখতে হবে। দেখো বুঝছো কিনা বলো তো? 8 তারিখ। জি। 10 তারিখ কি হবে বলো? 10 তারিখ। স্যার ধার নিয়েছি ব্যাংক থেকে নোট নোট পেবল। নোট ব্যাংক থেকে আর নোট ক্যাশ পেয়েবল থেকে ক্যাশে বসবে। 30,000 টাকা ধার নেওয়া হয়েছে। ব্যাংক থেকে ধার নিছো মানে নগদ টাকা পাইছো, সোজা হিসাব। টাকা ধার নিছো মানে নগদ টাকা পাইছো, তাহলে ক্যাশে বসবে নগদ 70,000। ক্যাশ আর প্লাস নোট হবে পেয়েবল। আর নোটস পেয়েবল। ক্যাশ আর নোটস নোটস যেহেতু পেয়েবল। নোটে সাইন করেছো, মানে লিখিত কোনো ডকুমেন্টসে সাইন করে টাকাটা নিয়ে আসছো, তাহলে নোটস পেবল নামে একটা ঘর দিতে হবে। এটা একটা দায়, কারণ টাকাটা তো পরিশোধ করে দিতে হবে, এই জন্য এটা দায়। এই নোটস পেবলে 70,000, তাহলে ক্যাশে 70,000 যোগ, আর নোটস পেবলে 70,000। বুঝতে পেয়েবল পেরেছি? 70,000। ব্যালেন্স নামাবা, প্রত্যেকটা ঘরে ব্যালেন্স নামাই দিতে হবে। 16 তারিখে বলেছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000। মার্চেন্ডাইজ বিক্রি করে দিছো 85,000 টাকা, কিন্তু কেনা দাম 65,000, তার মানে তুমি লাভ করে বিক্রি করেছো। বলো তো কয় টাকা লাভ হয়েছে তোমার? 20,000। 20,000। 20,000। 20,000 পঁয়ষট্টি টাকা হাজার লাভ টাকা কেনা হয়েছে। দাম, 85,000 টাকা বিক্রি করে দিছো। এবার বলো নগদে বিক্রি করছো না বাকিতে? নগদে। 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 কয় নগদে। টাকায় বিক্রি করছো, কয় টাকায়? 85,000। 85,000 85,000। টাকা। তার মানে 85,000 টাকা তুমি ক্যাশ পাইছো, তাহলে ক্যাশে বসাও 85,000। এই যে ক্যাশে 85,000, কিন্তু মার্চেন্ডাইজ থেকে মাইনাস হবে 65,000, কারণ পণ্যটা তো বিক্রি করে দিচ্ছ, বিক্রি করলে পণ্যটা চলে যাচ্ছে। পণ্য যদি চলে যায় তাহলে মার্চেন্ডাইজ কমে যাবে, যেহেতু পণ্যটা চলে যাচ্ছে তোমার গোডাউন থেকে। তাহলে মার্চেন্ডাইজ থেকে কেনা দামটা মাইনাস করতে হয়, 65,000 মাইনাস করতে হয়। আর যে 20,000 টাকা লাভ, এই 20,000 টাকা তুমি এই ক্যাপিটালে বসাবা, ওনার সিকিউরিটি। এই জায়গায় ডিরেক্ট 20,000 টাকা দিয়ে দিলেই হয়, এত কিছু না দিয়ে ডিরেক্ট 20,000 দিলেই হয়, কারণ দেখো এই দুটো যোগ বিয়োগ 20,000। করলে 20,000ই হয়। হুম। এই দুটো যোগ বিয়োগ করলে, এই যে 85,000 আর 65,000 যোগ বিয়োগ করলে আলটিমেটলি 20,000ই হয়।
তো ডিরেক্ট 20,000 টাকা লেখা যায় এই দুটো না লিখে, ঠিক আছে। এবার 21 তারিখ আবার বিক্রি করেছো, কিন্তু এবার আর ক্যাশ না, নাম আছে, নাম থাকলে বাকিতে। আজমের কাছে বিক্রি করেছো 1,20,000। আচ্ছা, তাহলে এই 1,20,000 কি তুমি নগদ পাইছো? না, না না ভাইয়া, বাকিতে। বাকি তাহলে এই এটা যে দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে 1,20,000 অ্যাকাউন্ট রিসিভ। কেনা দাম কত ছিল? 85,000 টাকা। তাহলে কেনা দামটা মার্চেন্ডাইজ থেকে মাইনাস, আর লাভ হয়েছে কত? -85,000। লাভ 35,000। 15,000। তাহলে এইখানে 35,000 টাকা লিখবা। এখন এরা 35,000 সরাসরি লিখে, 35,000। হ্যাঁ 35,000 না লিখে 1,20,000 মাইনাস 85,000, তা আলটিমেটলি 35,000ই হয়। 35। তো আমরা কি 35,000 দিয়ে প্রফিট লিখলে হবে? হ্যাঁ, 35,000 প্রফিট লিখে দিবা, কোনো সমস্যা নেই। 30 তারিখে বলেছে পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট, এটার বাংলা অর্থ বুঝতে হবে, কি বলো তো, কি বাংলা অর্থ? রিসিভ হয়েছে ব্যাংকে, ব্যাংকের ব্যাংক থেকে থেকে পাওয়া গেল পাইছি। 60,000 টাকা। আমার বাকি দেনাদার কমছে স্যার। বাকিতে বিক্রয় টাকা পেয়েছি। টাকা কমলো। দেনাদারের কাছ থেকে 60,000 টাকা পাওয়া গেল। বাকি টাকাটা পেমেন্ট, পাওয়া হ্যাঁ, গিয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 60,000 মাইনাস হবে। ভেরি গুড। আর 9 তার টাকা মানে ক্যাশে পাওয়া। এখন ওই অন অ্যাকাউন্ট লেখা দেখে অনেকে ঘাবড়িয়ে যায় যে অন অ্যাকাউন্ট মানে তো বাকি। স্যার আপনার কথা অনেক আস্তে আসতেছে। কথা কি আস্তে শোনা যাচ্ছে? না এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে। পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট মানে, অন অ্যাকাউন্ট মানে অনেকে অন অ্যাকাউন্ট মানে বাকি, অনেকে কনফিউজ হয়ে যায় যে অন অ্যাকাউন্ট আছে তাহলে এখানে কি বুঝাচ্ছে। বিষয়টা হলো যে পেমেন্ট রিসিভড, টাকা পেয়েছো, অন অ্যাকাউন্ট বাকির টাকা, তার মানে দেনাদার থেকে পেয়েছো। তাহলে ক্যাশে 60,000 যোগ, আর অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার থেকে মাইনাস। যেহেতু দেনাদার টাকা মাইনাস দিয়ে দিচ্ছে, তাহলে দেনাদার মাইনাস হয়ে যাবে, আর ক্যাশ যোগ হবে। পেইড স্যালারি, বলো তো স্যালারি আয় না ব্যয়? ব্যয়। স্যালারি ব্যয় ব্যয়। হলে কোথায় যেন মাইনাস হবে? ক্যাশ থেকে মাইনাস হবে, মাইনাস। আর অনার সিকিউরিটি থেকে মাইনাস। ক্যাশ আর ওনার ক্যাশ সিকিউরিটি মাইনাস মাইনাস। আর দুই পার যোগ করলে আমাদের 3,11,000 মিলে যাবে। এখন বলো এই অঙ্কটায় কোনো এন্ট্রিতে সমস্যা আছে? না স্যার। এনপি না স্যার, এই যে আছে। এবার আমি দুইটা এন্ট্রি এখানে স্যার বানাই একটু দিব। অন অ্যাকাউন্টের কথাটা আরেকবার বলেন। ওটা এই যে অন 33, অ্যাকাউন্ট। জি স্যার। 30 তারিখ পেমেন্ট রিসিভড মানে টাকা পেয়েছো, এতটুকু তো বুঝছো যে পেমেন্ট রিসিভড মানে টাকা পাইছো। জি। কার থেকে পাইছো, কোনো নাম আছে? না, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট। বাকির টাকা পাইছো, যেটা বাকি ছিল, তার মানে দেনাদার থেকে পাইছো। দেনাদারের কাছে না আমরা টাকা পাই, হুম, তার মানে ক্যাশে যোগ হবে আর দেনাদার থেকে বিয়োগ হবে, এই এন্ট্রিটা। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ভাইয়া 1 নাম্বারটা একটু বুঝুন। 1 নাম্বারটা হলো তুমি তোমার একটা ব্যক্তিগত সম্পদ 1,50,000 টাকা দিয়ে বিক্রি করে দিছো, এরপরে 1,00,000 টাকা ব্যবসায় নিয়ে আসছো, মানে 1,50,000 টাকায় বিক্রি করেছো কিন্তু ব্যবসায় 1,00,000 টাকা নিয়ে আসছো, তাহলে 1,50,000 টাকার কোনো কাজ নাই, কারণ তোমার না। সম্পদ তুমি কয় টাকায় বিক্রি করবে এটা তোমার ব্যাপার। ব্যবসায় কয় টাকা নিয়ে আসছো এটা আসবে, শুধু 1,00,000 টাকা আসবে ক্যাশ আর ক্যাপিটালে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। এখানে মার্চের 2 বুঝতে তারিখে পারছি। কোনো এন্ট্রি আছে? না না স্যার। আমি একটা না। এন্ট্রি দেবো 2 তারিখ নাই। দিয়ে, এটা বলতে হবে। আচ্ছা। পেইড টাকা 12,000 ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি। বলো কি হবে? এইটা হবে প্রিপেইড ইন্স্যুরেন্সের ঘর বসবে আর সম্পদের 3,000 মধ্যে। টাকা মাইনাস যাইবে ক্যাশ থেকে। স্যার আর এটা তো আমার 1 বছর অঙ্ক, এখানে 1 বছর এটা দেওয়া আছে।
থেকে মাইনাস হবে আর প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য ক্যাশ একটা থেকে ঘরে 3,000 টাকা মাইনাস হবে আর 12,000 টাকা প্রিপেইডে বসবে। তাহলে তারপরে মিললো কি? আর কেউ? তারপর ক্যাশ থেকে 12,000 বাদ হুম, ইকুইটি 14,000 প্রিপেইডের বাদ। জন্য আরেকটা ঘর। আমি বলি সঠিক এন্ট্রি এখনো পাইনি। স্যার 3,000 টাকা যাইবে ক্যাশ থেকে, ক্যাশ আর 3,000 টাকা যাইবে ওনার ইকুইটি থেকে। ওনার সিকিউরিটি থেকে। তার দুই জায়গা থেকে 3,000 মাইনাস যাবে, কারণ এখানে 12 মাসে দিয়েছে, 12 মাসে 12,000, আর এখানে 3 মাসের হিসাব চলছে মার্চ। আর কেউ কিছু বলতে ক্যাশ চাও? থেকে আর ওনার ইকুইটি থেকে বাদ যাবে 12,000। যেবা বলেছে ক্যাশ আর ওনার সিকিউরিটি। 12,000 আর কেউ? ইন্স্যুরেন্স পলিসির একটা ঘর থাকবে হুম। সম্পদের ঘরে, ওইখানে 12,000 টাকা থাকবে, আর ওকে। ক্যাশের থেকে 3,000 টাকা বাদ হবে, আর ওনার সিকিউরিটি থেকেও 3,000 টাকা বাদ হবে। না তো মিলে হুম, মিলবে না তো। তাহলে তো মিলে না, মিলে দেখছো? একটা এন্ট্রি দিলাম। এখনো কারোর হয়নি। প্রিপেড ইন্স্যুরেন্সে বাড়বে আর ক্যাশ থেকে কমবে, আর 1,000 টাকা। আচ্ছা, ও বলেছে 1,000 টাকা হবে, প্রিপেড ইন্স্যুরেন্সে বাড়বে, ক্যাশ থেকে কমবে 1,000 টাকা। আর কেউ? স্যার আপনি বলেন। এখনো পর্যন্ত যা পাইছি সেটা হলো, কে বলেছে 12,000 টাকা প্রিপেড ইন্স্যুরেন্সে বসবে, ক্যাশ থেকে 12,000 টাকা মাইনাস হবে। কেউ বলেছে 1,000 টাকা প্রিপেড ইন্স্যুরেন্সে বসবে, ক্যাশ থেকে 1,000 টাকা মাইনাস হবে। কেউ বলেছে 3,000 টাকা প্রিপেড ইন্স্যুরেন্সে বসবে, ক্যাশ থেকে 3,000 টাকা মাইনাস হবে। এর বাইরে আর কেউ কিছু বলছো? জি না, সোনিয়া কিছু বলছো এর বাইরে? বলছিলাম স্যার এটা কি 1 বছরের অঙ্ক? না, অঙ্ক এই যে মার্চ মাস লেখা আছে। হুম, মার্চ মাসে তাহলে 12,000 টাকা হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কোথায় কোথায় কত প্রিপেইড টাকা বসাবো? ইন্স্যুরেন্সে প্রিপেইড ইন্স্যুরেন্সে 11,000 টাকা বসবে আর 1,000 টাকা ক্যাশ থেকে মাইনাস হবে। আচ্ছা, এবার আমি ওনার আর ওনার সিকিউরিটি থেকেও 1,000 টাকা মাইনাস হবে। আচ্ছা বলো, আবার আবার একটু বলো, আমি আমি যে বলছিলে আবার একটু বলো তো। প্রিপেইড ইন্স্যুরেন্সে 1,000 টাকা বসবে, 11,000 টাকা বসবে, আর ক্যাশ থেকে আর ওনার সিকিউরিটি থেকে 1,000 টাকা মাইনাস হবে। ও বলেছে যে ওনার প্রিপেড সিকিউরিটি ইন্স্যুরেন্সে, মিলবে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওর এগারো হাজার কথাটা ওর টাকা কথাটা একটু শুনে নি। ও বলেছে প্রিপেড ইন্স্যুরেন্সে 11,000 টাকা বসবে, তাই তো? আর হ্যাঁ, আর আর 1,000 টাকা ক্যাশ থেকে মাইনাস হবে আর ওনার সিকিউরিটি থেকেও 1,000 টাকা মাইনাস ও হবে। বলেছে ক্যাশ থেকে 1,000 টাকা মাইনাস, আর ওনার্স ইকুইটি থেকে 1,000 টাকা মাইনাস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি দুই পাশ মিললো? মিলবে না। মিলবে না। তাহলে না। তো দুই পাশ মিললো না। মাস মানে 3 মাস। আচ্ছা, এবার তিন আমি মাস বলে কম। দিই। হ্যাঁ, সবাই ফেল, দেখছো? এত ইকুয়েশনের অঙ্ক পারো, কিন্তু এই একটা এন্ট্রিতে ধরা খেয়ে গেছো। আর টিচাররা এরকম একটা এন্ট্রি দিয়ে স্টুডেন্টদেরকে ধরা খাওয়ায়, এরকম একটা একটা এন্ট্রি দিয়ে দিবে যেটা তুমি পারবা না। আচ্ছা, ভালো করে শিখে নাও। যদি কখনো ইন্স্যুরেন্স 1 বছরের জন্য দেয়, ভাইয়া অ্যাকাউন্ট রিসিভেবল হবে? না, যদি কখনো ইন্স্যুরেন্স 1 বছরের জন্য ভাইয়া দেয়, আমি বলতেছি যে ক্যাশ থেকে কমে যাবে আর অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। না না, অ্যাকাউন্ট রিসিভেবলে আসবে না। ভাই আপনি বুঝান। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। বললাম যদি ইন্স্যুরেন্স কখনো 1 বছরের জন্য দেয়, তাহলে এটা সম্পদ। কারণ আমার অঙ্ক 1 মাসের, শুধু মার্চ মাসের অঙ্ক। তো যেহেতু অঙ্ক 1 মাসের, দেখো এখানে সব তারিখগুলো মার্চের, তার মানে অঙ্ক 1 বছরের, তার মানে এটা খরচ না, এটা একটা সম্পদ। তাহলে আমি, তোমরা যেটা বলেছো যে ভাইয়া প্রিপেইড ইন্স্যুরেন্সের একটা ঘর দেন, তাহলে ধরো আমি এখানে একটা ছোট্ট করে ঘর দিয়ে দিলাম, প্রিপেইড ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সের ঘরে আমি বসাবো 12,000 টাকা, যেহেতু 1 বছরের টাকা, এই জন্য 12,000 বসালাম। আর বলেছো যে ভাইয়া ক্যাশ থেকে মাইনাস হবে, ওকে ফাইন, ক্যাশ থেকে আমি 12,000 টাকা মাইনাস করলাম। এটা বলেছো অনেকে যে ভাইয়া প্রিপেইড ইন্স্যুরেন্সে 12,000 বসাবো যেহেতু এটা সম্পদ, আর ক্যাশ থেকে মাইনাস করবো 12,000। কিন্তু যেটা বলো নাই,
সেটা হচ্ছে, এটা তো 2 তারিখের এন্ট্রি, মাসের 31 তারিখে আর একটা এন্ট্রি তোমাকে দিতে হবে, অতিরিক্ত এন্ট্রি। এটা অঙ্কে বলা নেই, বাট তাও মেজর। তোমাকে দিতে হবে। কি থাকবে সেখানে? এই যে মার্চ মাসের 1 মাসের টাকাটা ইন্স্যুরেন্সের খরচ হিসাবে দেখাইতে হবে। তাহলে 1 বছর মানে 12 মাস, 12 মাসে 12,000 টাকা, তার মানে 1 মাসে কত? 1,000 টাকা। 12 মাসে যদি 12,000 হয়, 1 মাসে 1,000 টাকা। ওই এক এক হাজার হাজার টাকা মাস শেষে 31 তারিখে খরচ হিসাবে দেখাইতে হবে, বলা থাক বা না থাক। 31 তারিখে খরচ হিসাবে দেখাইতে হবে। কিভাবে? তখন প্রিপেইড ইন্স্যুরেন্স থেকে 1,000 টাকা মাইনাস করে দিবা। সম্পদ কমে যাচ্ছে 1,000 টাকা, কারণ খরচ, সম্পদ কমে যাচ্ছে। আর যেহেতু খরচ, খরচ হলে ক্যাপিটালে মাইনাস, খরচ হলে কিন্তু ক্যাশে মাইনাস না, খরচ হলে ক্যাপিটালে মাইনাস। বুঝতে পারছো? এটা বলা থাক বা না থাক, দিতে হবে। ঠিক আছে? হুম। তার ফার্স্টে কি ক্যাশে আর ওই যে ইন্সুরেন্সের এন্ট্রিতে বসাবো, তারপর লাস্টে 31 তারিখে খরচটা দেখাই দিব। হ্যাঁ, প্রথমে সম্পদ হিসাবে দেখাবা 2 তারিখে, এবার 31 তারিখে 1,000 টাকা 1 মাসের খরচ হিসাবে দেখাই দিবা। বুঝতে পারছো? জি স্যার। জি এখন ম্যাম। মানে যদি 2 তারিখে শুধু প্রিপেইডে বসাবো, আর কোথাও বসাবো না? আর বসাইতে হবে না, মাস শেষে খরচ দেখাবা। বুঝতে পারছো? বুঝতে পারি না, আরেকবার বোঝান। আচ্ছা, আমি আরেকবার বলছি, খেয়াল করো। হ্যাঁ। যখন তুমি ইন্স্যুরেন্সের টাকা 1 বছরের জন্য দিচ্ছ, আমার অঙ্ক তো 1 মাসের, কিন্তু টাকা দিছো কয় বছরের? 1 বছরের না, 12 মাসের না? হ্যাঁ। তা এটা তো হ্যাঁ। সম্পদ, তো সম্পদে ঘর দিতে হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স। ডেবিট। এখানে 12,000 টাকা লিখবা। আর ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ থেকে 12,000 মাইনাস, এটা তো বুঝছো? হ্যাঁ। এবার এই যে 1 বছরের জন্য যেটা দিলে, অগ্রিম দিছো না, তো 1 মাস যখন হ্যাঁ। শেষ হয়ে যাবে, 1 মাসের টাকা খরচ হিসেবে ধরতে হবে না? 1 মাস শেষ হওয়ার জি, পরে যদি কোনো অঙ্কের মধ্যে এই এন্ট্রিটা থাকে তাহলে কি এটা করতে হবে লাস্টে? অনেক অঙ্কে 31 তারিখ দিয়ে বলা থাকে যে ও। ইন্স্যুরেন্স 1 মাসের খরচ হয়ে গেছে। জি। আবার কোনো কোনো অঙ্কে বলা থাকে না, না থাকলেও তোমাকে করতে হবে, খরচ দেখাইতে হবে। এটা কি শুধু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নাকি আরো কোনো অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রেও সেম হবে? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। ইন্স্যুরেন্সটা তুমি বুঝছো কিনা আগে বল, যে প্রশ্ন করছিলে। জি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই সেম জিনিসটা প্রিপেইড রেন্টের ক্ষেত্রেও হবে। প্রিপেইড রেন্ট, বুঝতে পেরেছো? আমরা ভাড়া দেই না অনেক সময় অগ্রিম, হ্যাঁ। আমরা অনেক সময় অগ্রিম কিন্তু ভাড়া দেই। ধরো 2 মাসের স্যার ভাড়া এটা কি দিচ্ছি। অগ্রিম সবকিছুর ক্ষেত্রে হবে? হ্যাঁ, না সবকিছু না, আমি যেটা যেটা বলছি। অগ্রিম এখন মনে ব্যয়। করো, মনে করো যে এই এন্ট্রিটা যদি আমি তোমাকে বলি, মনে করো এটা হলো 5 তারিখ দিয়ে আমি দিলাম, 5 তারিখ দিয়ে, ঠিক আছে, যে পেইড টাকা 10,000 ফর 2 মান্থ রেন্ট। বলো তো কি করবা, দেখি। রেন্ট ভাড়া দিছি 2 মাসের। এইটা প্রিপেড তুমি পাঁচ রেন্ট দেবে। তারিখে 5 তারিখের মধ্যে দিব প্রিপেইড রেন্ট 10,000 টাকা, আর তারপর লাস্টে 31 তারিখে গিয়ে দিব মাইনাস খরচটা। করবো প্রথমে যেহেতু 2 মাসের জন্য দিছো, 5,000 টাকা। যেহেতু হ্যাঁ। 2 মাসের জন্য দিছো, সম্পদ হিসেবে দেখাইতে পারো। তাহলে প্রিপেইড রেন্ট নামে সম্পদে একটা ঘর দিবা, আর ক্যাশ হ্যাঁ। থেকে মাইনাস করবা। প্রিপেইড রেন্টে 10,000, ক্যাশে -10,000। মাস শেষে 31 তারিখে 1 মাসের টাকা খরচ হিসেবে দেখা দেবে, 1 মাসের 5,000 টাকা। তখন প্রিপেইড রেন্ট থেকে মাইনাস, আর ওনার সিকিউরিটিতে মাইনাস। তাহলে ইন্স্যুরেন্স থাকলেও এই নিয়ম, রেন্ট থাকলেও এই নিয়ম। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে 1 মাসেরটা খরচ হিসেবে। আর একটা জিনিস আছে, ওইটা স্যার হচ্ছে ওয়েজেস। সাপ্লাইজ। মনে থাকবে? মনিহারি, সাপ্লাইজও খরচ দেখাই দিতে হবে মাস শেষে। ক্লিয়ার? জি। জি স্যার। এই স্যার তিনটা একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আপনি তো এই প্রিপেড জিনিসগুলো 2 তারিখ 5 তারিখ বছরের মানে মাসের শুরুতে বললেন। এখন যদি এই হিসাবগুলা শেষ দিক দিয়ে থাকে 30 বা 31 তারিখ, তখন কি আর সম্পদ হিসাবে না দেখায় শুধু ব্যয়টাই দেখাবো?
কখনোই থাকবে না মাসের শেষ দিকে, সব সময় মাসের শুরুর দিকে থাকবে, বুঝতে পেরেছো? অলওয়েজ, আচ্ছা ঠিক আছে। অলওয়েজ এগুলা শুরুর ভাইয়া, দিকে, ওই 5 তারিখের মধ্যেই থাকবে দেখবা। স্যার মজুরি যে বললে বলো। শুধু সাপ্লাইজ, মজুরি ইন্স্যুরেন্স আর রেন্টের ক্ষেত্রে এই নিয়ম হবে, হ্যাঁ, তাই তো? সাপ্লাইজ, ইন্স্যুরেন্স আর রেন্ট, এই তিনটার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে, ঠিক আছে? আজকে বাসায় বই খুলে দেখবা এরকম অঙ্ক আছে বইয়ের মধ্যে, কিন্তু আগে খেয়াল করো নাই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে, ভাইয়া এই এন্ট্রি তো ছিল না, 31 তারিখে এই এন্ট্রিটা কোথা থেকে দিল, আমার বইয়ে কি ভুল, না ওরা সলিউশনে ভুল করেছে? তখন মনে হবে যে ভাইয়া সলিউশনে মনে হয় ভুল করেছে, ওরা একটা এন্ট্রি বেশি দিয়েছে। এরকম প্রশ্ন আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে করেছে। এরকম অঙ্ক জি পরীক্ষায় স্যার, আসবে। করতে গিয়ে পারিনি এর আগে। বুঝছো? জি স্যার, পরীক্ষার এখন হলে বুঝতে পারছি। এক একজন স্টুডেন্ট এক এক রকম উত্তর বের করবে। ও বলবে যে ভাইয়া আমার উত্তর এরকম আসে, আমার বান্ধবীর উত্তর এরকম আসে, কারটা হয়েছে? তখন মনে করো যে কনফিউজড হয়ে যাবে সবাই। হ্যাঁ, এই প্রবলেমটা এটা মাথায় রাখতে হবে। তিনটা এন্ট্রি কি কি বললাম? একটা হলো রেন্ট, সাপ্লাইজ সাপ্লাইজ, আর একটা কি, আর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স। ঠিক আছে? ওকে। প্রবলেম 6, ভাইয়া, হোমওয়ার্ক যে থাকবে। মাসে 31 তারিখে কি করব, যে 5,000 টাকা এন্ট্রি করব? হ্যাঁ, 5,000 টাকা খরচ হিসেবে দেখাবা, আগে সম্পদ দেখাবা, আর লাস্টে 31 তারিখে কিন্তু খরচ দেখাই দিবা 1 মাসের, ঠিক আছে? 2 মাসের, যে কিন্তু 1 মাসে কি দেখাবো? 1 মাসেরটা মার্চের খরচ দেখাবা, 31 তারিখে। 5,000 টাকা, হ্যাঁ। আর 5,000 টাকা বাকিটা ওটা হুম পরের মাস। 6 এবং 7 দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। 6 এবং 7 এ অঙ্ক দুইটা কিন্তু কঠিন আছে, দুই একটা এন্ট্রি আছে একটু কঠিন, বাট ট্রাই করতে হবে আগে। এই যে এখানে দেখো, 10% লোন টেকেন ফ্রম ব্যাংক, 60,000 টাকা। কনফিউজ না যে ভাইয়া আমি আসলে কয় টাকা দিব, কোথায় দিব, 60,000 টাকা দিব নাকি 10% কইরা টাকা দিব? এই যে কনফিউশন তৈরি হবে এই অঙ্কগুলোতে। এরকম কনফিউশন এন্ট্রি দুই একটা পরীক্ষায় চলে আসতে পারে। মানে ওই দুই একটা এন্ট্রি বাদে তুমি পুরো অঙ্ক পারো, কিন্তু ওই ওই এন্ট্রিটা পারো না, ওইটার জন্য অঙ্ক ভুল হয়ে যাবে। এই জন্য আমি 100 ম্যাথের শিটে এরকম কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি, যেগুলো যেগুলো করলে মোটামুটি ভাবে তোমার প্রিপারেশন 100%, একদম সলিড প্রিপারেশন হয়ে যাবে, বুঝতে পারছো? স্যার কোনো এন্ট্রি ভুল হলে কি পুরো মার্ক কেটে দেবে এরকম? না, পুরোটা কাটবে না, কিন্তু দেখা যাচ্ছে যে 10 মার্কের অঙ্ক, 10-এর মধ্যে তোমাকে 6 দিল, মানে ওই একটা এন্ট্রির জন্য দেখা যাচ্ছে আচ্ছা। 4 মার্কস কেটে নিল, তাহলে বিষয়টা খারাপ দেখাবে না, কষ্ট লাগবে না? এই জন্য পারতে হ্যাঁ, হবে। হ্যাঁ। তবে এতটুকু কনফিডেন্স রাখো যে যা করাচ্ছি এর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না, যা করাচ্ছি স্যার, ইনশাল্লাহ এর টেন ভিতরেই আসবে। পার্সেন্ট লোন 60,000 টাকা থেকে 60,000 বসাবো নাকি পার্সেন্ট করে বসে দিতে হবে? কোনটা বুঝি নাই, আবার বলো। ওই যে 10% লোনের কথা বললেন যে ব্যাংক। ব্যাংক লোনেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেন না, ব্যাংক পার্সেন্ট এটা কি লোনের পার্সেন্ট বিষয়, করে বসাতে হবে নাকি 60,000 টাকা বসে দিব? যখন তুমি টাকা ধার নিচ্ছ তখন পুরো টাকাটাই বসবে। আচ্ছা এখন যদি লাস্টে বলে যে ওই 10%-এর সুদ দিতে হবে, তাহলে তখন সুদ দিবা, সুদের জাবেদা দিবা, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, দুইটা অঙ্ক হোমওয়ার্ক ভাইয়া, দিয়েছি। ভাইয়া, একটা আমাদের প্রশ্ন। স্যার ইকোনমিক হোমওয়ার্কের অঙ্কগুলা যেই হিসাবগুলো একটু টাফ, ওগুলো একটু আমাদের আমি বইলা বুঝাই দিয়া দিব, দেন কোনো তাহলে। সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব, আমাকে প্রশ্ন করতে হবে, আমি অলওয়েজ আচ্ছা প্রশ্নের স্যার। জন্য ভাইয়া, রেডি, ঠিক আছে? ভাইয়া আমাদের ইকোনমিক্স ক্লাসটা ভালো করে করানোর জন্য আমি বলবেন বলে দিচ্ছি একটু ম্যামকে এখনই। সময় দিন। আর হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবা যে কোনো প্রবলেম, এই নাম্বারে যে কোনো প্রবলেম, আর পেমেন্টটা ভাইয়া দিয়ে দিও যাদের মার্চেন্টাইজ দেওয়া হয়নি। ইনভেন্টরি ক্লাসটা লাগবে, এই যে ওকে সিক্রেট ওকে, ওকে, নো প্রবলেম, 10% ওকে, আমি দেওয়ার ব্যবস্থা করছি।